আসসালামু আলাইকুম। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার, চ্যাপ্টার প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ক্লাস নম্বর 7। এই চ্যাপ্টার থেকে আমাদের 6টি ক্লাস শেষ। 7 নম্বর ক্লাসে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান বোঝাবো। তবে অঙ্কের সমাধানে যাওয়ার আগে বেসিকটা আমি অল্প করে আলোচনা করতে চাই, কারণ 1 নম্বর ক্লাসে তো সম্পূর্ণ বেসিক আলোচনা করা হয়েছে। তো কিছু সময় বেসিক আলোচনা করব, তারপরে এই অঙ্কটার সমাধান বোঝাবো। এতটুকু গ্যারান্টি দিতে পারি, ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো শিক্ষার্থী যদি আমার ক্লাস দেখেন, তাহলে বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাআল্লাহ। নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। চলো আমরা আলোচনা শুরু করি। এখন আমি যা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু মন দিয়ে শুনো। তোমাদেরকে প্রথমে প্রশ্ন করছি, বলো তো হিসাব কয়টা? হিসাব হলো 5টা, যেগুলো নিয়ে আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছি। সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা, সত্ত্ব। ইংরেজি হলো অ্যাসেটস, এক্সপেন্স, ইনকাম, লাইবিলিটিস, ওনার্স ইকুইটি। 5টা হিসাব। এক সময় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে তো লেনদেন ঘটে। লেনদেনকে জাবেদা দাখিলা রূপান্তর করা হয়। জাবেদা দাখিলা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়ামিল। এই যে চক্রটা তোমরা আগের ক্লাসে জেনে এসেছো। যারা পেইড কোর্সে আসো, ধারাবাহিক ক্লাস দেখলে কোনো কিছু তো না জানার কথা না, সবই জানবেন। একসময় রেওয়ামিল তৈরি করা হয়। তো রেওয়ামিল তৈরি করার পরে দেখা যায় কিছু হিসাব বাদ পড়ে গেছে, মানে কর্মচারীকে বেতন দিয়েছি কিন্তু সেটা লেখা হয় নাই এরকম, অথবা শ্রমিকের মজুরি অগ্রিম দিয়ে দিছি কিন্তু সেটা হিসাবে লেখা হয় নাই, এরকম কিছু হিসাব বাদ পড়ে গেছে। তো এগুলো সমন্বয় করা হয়, যার নাম হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিজ, সমন্বয় দাখিলা। অ্যাডজাস্টিং এন্ট্রিজ, ক্লোজিং এন্ট্রিজ, রিভার্সিং এন্ট্রিজ, এগুলো তোমাদের আলাদা চ্যাপ্টারে আছে। পেইড কোর্সে যারা যুক্ত আছো ক্লাসগুলো দেখতে পারবে। তো কেন বলতে চাই, কারণ এক সময় অ্যাডজাস্টিং এন্ট্রিজ পরে ইনকাম স্টেটমেন্ট তৈরি করা হয়, ব্যালেন্স শিট তৈরি করা হয়। ইনকাম স্টেটমেন্ট থেকে জানা যায়, প্রথমে এই কথাটা বলি যে ইনকাম স্টেটমেন্ট এটার সাথে জড়িত হচ্ছে আয় এবং ব্যয়। ইনকাম স্টেটমেন্টের সাথে জড়িত আয় এবং ব্যয়, আর এই ব্যালেন্স শিটের সাথে জড়িত পরবর্তী 3টা, যেমন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। ব্যালেন্স শিটের সাথে জড়িত অ্যাসেটস, লাইবিলিটি, ওনার্স ইকুইটি। ব্যালেন্স শিটের মধ্যে দেখাতে হয় টোটাল সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্বের যোগফল। যে কোনো ব্যালেন্স শিটে এটা এমনিতেই সমান হয়ে যাবে। যদি সম্পদের পরিমাণ 30,000 টাকা হয়, তখন দায় ও মালিকানা সত্ত্ব এটার যোগফলও 30,000 হবে, যে কোনো ব্যালেন্স শিটের ক্ষেত্রে। তাহলে আমরা জানতে পারলাম ইনকাম স্টেটমেন্টে আয় এবং ব্যয় আসে। এই যে আমি জাবেদা তৈরি করলাম, জাবেদা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়ামিল, রেওয়ামিল থেকে অ্যাডজাস্টিং এন্ট্রিজ, তারপর পর্যায়ক্রমে আমি ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এগুলো তৈরি করলাম, অর্থাৎ এটার নাম হচ্ছে আর্থিক বিবরণী। এই যে আর্থিক বিবরণী তৈরি করলাম কেন? আমার প্রতিষ্ঠানে কি পরিমাণ ইনকাম হয়েছে এটা কি আমার জানার প্রয়োজন নেই? জানার প্রয়োজন আছে। সেটা আমি জানতে পারবো ইনকাম স্টেটমেন্ট এই বিবরণীর মাধ্যমে, মানে আয় বিবরণীর মাধ্যমে। এটার আরেকটা নাম হবে বিশদ আয় বিবরণী। এখন আমার প্রতিষ্ঠানে কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ দায় আছে, কি পরিমাণ মালিকানা সত্ত্ব আছে, সেটাও তো আমার জানার প্রয়োজন। সেটা আমি জানতে পারবো ব্যালেন্স শিট থেকে। সুতরাং তোমরা মনে রেখো, ইনকাম স্টেটমেন্টের সাথে ইনকাম এবং এক্সপেন্সের সম্পর্ক, যেখানে আয় থেকে ব্যয় বাদ দিয়ে নেট ইনকাম কি পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠানের হয়েছে সেটা বাহির করা হয়। আর ব্যালেন্স শিটের মধ্যে ব্যবসায়ের কি পরিমাণ সম্পদ আছে, দায় মালিকানা সত্ত্ব আছে, সেটা বাহির করা হয়। এখন ইনকাম স্টেটমেন্টের বিবরণী চক যেটা, এটা কিভাবে হবে আর ব্যালেন্স শিটের কিভাবে হবে, চলো আমরা জেনে নেই। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, যাতে দেখতে কোনো অসুবিধা না হয়। এখন আমি যে নিয়মটা দেখাবো, ইনকাম স্টেটমেন্টের নিয়মটা। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ইনকাম স্টেটমেন্ট তো 2 ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে তৈরি করা হতে পারে।
একটা হলো উৎপাদনমূলক আর একটা সেবামূলক। তো উৎপাদনমূলক বলতে যে ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বিক্রয় করে টাকা উপার্জন করে, এটার ইনকাম স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয়, এটা হচ্ছে সেই নিয়মটা আমি এখানে বিস্তারিত আলোচনা করতেছি। তারপর এই সেবামূলক প্রতিষ্ঠান বা আহ, সেবামূলক প্রতিষ্ঠানের যে ইনকাম স্টেটমেন্ট তৈরি করা হয়, এটা আসলে শুধু আয় থেকে ব্যয় বাদ দিতে হবে। এটার জন্য আলাদা কোনো বিবরণী চকের প্রয়োজন নেই। সুতরাং উৎপাদনমূলক প্রতিষ্ঠানের জন্য যেটা ক্রয় বিক্রয় করে সেটার জন্য এই নিয়মটা। এখন একটা ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ আয় হলো, নিট আয় হলো, আয় থেকে ব্যয় বাদ দিয়ে সেটা তো বাইর করার প্রয়োজন। একটু সময় লাগবে, বোঝানোর জন্য। তো ধৈর্য ধরে ক্লাস দেখো। প্রথমত, ব্যবসা প্রতিষ্ঠানের কি পরিমাণ বিক্রয় হয়েছে সেইটা বাইর করতে হবে। সেলস, কি পরিমাণ বিক্রয় করেছে। এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান বিক্রয় করার পরে কিছু পণ্য পুনরায় ফেরত পেয়ে গেলেন, সেটা কি আর বিক্রয়ের মধ্যে থাকবে, নাকি বিক করতে হবে? এই জন্য সেলস রিটার্নটা এখানে বিক করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান বিক্রয় করেছে উদাহরণস্বরূপ 10,000 টাকার। তো 10,000 টাকার বিক্রি করলে তো 10,000 টাকাই থাকার কথা, কিন্তু দেখা গেল বিক্রয় করার পরে এখানে 10% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন। তখন কি আর 10,000 থাকবে? 10,000-এ 10% 1,000 টাকা এখান থেকে বিক হয়ে টাকাটা 9,000-এ চলে আসবে না? তখন কি করতে হবে? সেল ডিসকাউন্ট অবশ্যই বিক করতে হবে। তখন তুমি নেট সেলস, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা বাদ দিলে এই জায়গায় তুমি নেট সেলসটা পেয়ে যাচ্ছ। এই টাকাটা নেট সেলস। এই নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়টা মাইনাস করতে হবে। আমি এখন এটা তোমাদের একটু গুরুত্ব দিয়ে বোঝাতে চাই। এই বেসিক বুঝলেই কিন্তু সহজ। আবার এখানে যে ধারাবাহিকতা আছে, ওই ধারাবাহিকতা তোমাদের মনে রাখতে হবে, ওই ধারাবাহিকতায় তোমাদের অঙ্কের সমাধানটা করতে হবে। ওকে, এখন এই বিক্রিত পণ্যের ব্যয় এটা বোঝানোর আগে আমি একটা উদাহরণ দিতে চাই। আমি একটা ব্যবসার প্রতিষ্ঠান আমার আছে, ধরে নিলাম। তো আমি 100 টাকার পণ্য বিক্রি করেছি। 100 টাকার পণ্য বিক্রি করেছি। যে কোনো পণ্য বিক্রি করার আগে সেই পণ্য তো আমাকেই ক্রয় করে নিতে হবে, তাই না? আগে আমাকে ক্রয় করতে হবে, তারপর প্রফিট যোগ করে বিক্রি করতে হবে। এটাই তো নিয়ম। আচ্ছা, 100 টাকায় আমি বিক্রি করেছি। এখন যেই পণ্য 100 টাকায় বিক্রি করেছি ওইটা আমি ক্রয় করে নিয়েছিলাম 80 টাকা দিয়ে। তারপরে এটা আমার ব্যবসা প্রতিষ্ঠানে আনতে গিয়ে আরও 5 টাকা আমার খরচ হয়েছে। মনে করো এই ক্রয়, পরিবহন, মজুরি এটা সহ আরও 5 টাকা, তো টোটাল হলো 85 টাকা। এই 85 টাকার পেছনে যে আমার খরচ হয়েছে ওইটা আমি বিক্রি করেছি 100 টাকা। তাহলে এখানে আমার মোট মুনাফাটা কত আসলো? 100 থেকে 85 বাদ দিয়ে 15 টাকা। আমার কথা হলো এই 85 টাকা হলো বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি? আমি যেই পণ্য বিক্রি করেছি ওই পণ্য বিক্রি করার আগ পর্যন্ত, আমার এই প্রতিষ্ঠানে আনার আগ পর্যন্ত কি পরিমাণ ব্যয় হয়েছে এটার নাম বিক্রিত পণ্যের ব্যয়। আমার প্রতিষ্ঠানে আনার আগ পর্যন্ত, মানে আনা পর্যন্ত, প্রতিষ্ঠানে পণ্যটা নিয়ে আসা পর্যন্ত কি পরিমাণ ব্যয় হয়েছে ওইটার নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। 100 থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমি কিভাবে বাইর করব? চলো আমরা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে নেই। যে কোনো প্রোডাক্ট বিক্রয় করার আগ পর্যন্ত প্রতিষ্ঠানে ওইটার কি পরিমাণ ব্যয় হয়েছে বাইর করার জন্য শুরুতেই বিগিনিং ইনভেন্টরি, প্রারম্ভিক মজুদের টাকাটা নিয়ে আসতে হয়। তো প্রারম্ভিক মজুদের টাকা ধরে নিলাম, আমি এই পাশে লিখে নিচ্ছি। প্রারম্ভিক মজুদ আমার কাছে প্রোডাক্ট আছে 5 টাকার। এখন আমাকে বিক্রয় করার জন্য শুরুতে তো ক্রয় করে নিতে হবে। আমি আরও 10 টাকার প্রোডাক্ট ক্রয় করেছি, তাহলে টোটাল হলো 15 টাকা। এখন এখানে আরেকটা বিষয়, 10 টাকার প্রোডাক্ট আমি ক্রয় করেছি। প্রথমে 5 টাকা এই জায়গায় লিখলাম। 10 টাকার প্রোডাক্ট আমি ক্রয় করেছি। তারপর ক্রয় করার পরে এখানে আমি ডিসকাউন্ট পেয়েছি আরও 2 টাকা। তো এই ডিসকাউন্টটা এখানে মাইনাস করা হবে, 1 টাকা ধরে নাও। ডিসকাউন্টটা মাইনাস করা হবে। ক্রয় করার পরে আরও 1 টাকার প্রোডাক্ট আমি ফেরত দিয়ে দিছি। তখন তো আর এটা ক্রয় থাকবে না, এটা ক্রয় ফেরত। ক্রয় করার পরে যদি ফেরত দিয়ে দিই তাহলে তো আর এটা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না, তাই না? এখানে হবে 8 টাকা, না? 10 থেকে 2 টাকা বাদ দিলে 8 টাকা।
তো এটার পিছনে আরও মজুরি হয়েছে আমার, ধরে নিলাম আরও 1 টাকা। পরিবহন ভাড়া আমার প্রতিষ্ঠানে আনতে গিয়ে আরও 1 টাকা। তখন এই জায়গায় হইল, এখানে আনতে গিয়ে 10 টাকা হলো। ওকে, এই টোটাল 10 টাকার মধ্য থেকে এটা হলো প্রোডাক্টের পিছনে ক্রয় থেকে একেবারে মজুরি পর্যন্ত কি পরিমাণ খরচ। এটা থেকে সমাপনী মজুদ কি পরিমাণ আছে। সমাপনী মজুদ বিক্রি করার পরে সমাপনী মজুদ ধরে নিলাম 2 টাকার আছে, এটা কিন্তু এখানে বিক করতে হবে। বিক করলে 8 টাকা। এখানে এই 2 টাকা এদিকে নিয়ে নিব, 10 টাকাটা আমরা যোগ করে নিব। যেমন এখানে তো 10 টাকা হয়েছে, তাই না? তো এই 10 টোটাল হলো 15। এই টোটাল টাকা থেকে সমাপনী মজুদ ধরে নিলাম 2 টাকার আছে, তখন এই যে 13 টাকা থাকবে, এই 13 টাকা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়। 15 থেকে 2 টাকা বাদ দিয়ে, সমাপনী মজুদ বাদ দিয়ে 13 টাকা এটা বিক্রিত পণ্যের ব্যয়। ধরে নিলাম যে এটা আমি বিক্রি করেছি 20 টাকা দিয়ে, তো এটার পিছনে বিক্রিত পণ্যের ব্যয় 13 টাকা, মানে যেটা 20 টাকায় বিক্রি করেছি এটার পিছনে আমার ব্যয় হয়েছে 13 টাকা। তাহলে পরবর্তী যে 7 টাকা এটা হবে আমার গ্রস প্রফিট বা মোট মুনাফা, মানে এই টাকাটা মোট মুনাফা। তো মোট মুনাফা এটাকে কেন বলা হলো, তারপরের কাজটাই বা কি, এটাও এখন তোমাদেরকে বুঝতে হবে। মোট মুনাফা আমি কিন্তু বলেছি যে আমার প্রতিষ্ঠানে থাকা অবস্থায় এটার পিছনে আমার যে ব্যয় হয়েছে এটা বিক্রিত পণ্যের ব্যয়। তো এটা কি প্রতিষ্ঠান থেকে সরাসরি বিক্রি করে দিয়েছো, নাকি বিক্রয় করার আগ পর্যন্ত নিশ্চয়ই তুমি অনেক আরো ব্যয় করেছো। তুমি এই প্রোডাক্টটার বিজ্ঞাপন দিয়েছো, সেই ক্ষেত্রে তো নগদ চলে যাবে। কর্মচারী বেতন দিয়েছো, সেই ক্ষেত্রেও নগদ চলে যাবে। তো এগুলো তো ব্যয়। তো এই জন্য কাজ হলো যে এই যে গ্রস প্রফিট, মোট মুনাফা ধরে নিলাম আমরা এখানে 100 টাকা, উদাহরণস্বরূপ ধরে নিলাম 100 টাকা মোট মুনাফা। এখন অপারেটিং এক্সপেন্স সমূহ এখানে মাইনাস করতে হবে। আবার অপারেটিং এক্সপেন্স 2 ধরনের, মার্কেটিং এক্সপেন্স, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই যে মার্কেটিংয়ের মধ্যে অ্যাডভার্টাইজিং মানে বিজ্ঞাপন, ব্যাড ডেপ্ট এক্সপেন্স মানে অনাদায়ী পাওনা, ডেপ্রিসিয়েশন, সেল স্যালারি, যেগুলো মার্কেটিংয়ের মধ্যে পড়ে যোগ করে নেবেন। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে অফিস স্যালারি, ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স, রেন্ট এক্সপেন্স অফিসের, ডেপ্রিসিয়েশন অফিসের। তো এগুলো প্রত্যেকটা ব্যয়, তবে ব্যয়ের মধ্যে 2টা প্রকারভেদ, একটা হচ্ছে মার্কেটিং, একটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। এগুলোর মধ্যে আরও আছে, আমি আগের ক্লাসগুলোতে অলরেডি বুঝিয়ে দিয়েছি। কারো যাতে কোনো ঘাটতি না থাকে, বেসিকটা পুনরায় আলোচনা করতেছি একটু সময় নিয়ে। তো এই হলো ব্যয়, মানে এই প্রোডাক্টটা বিক্রি করে তো মোট মুনাফা এটা বুঝলাম, কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে এই যে অপারেটিং পরিচালন ব্যয়গুলো হয়েছে, ব্যয় হয়েছে ধরে নিলাম আমি আরও 30 টাকা। টোটাল ব্যয়গুলা, এই ব্যয়গুলা যোগ করে এখন এই মোট মুনাফা এটা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরবর্তী যে 70 টাকা এটা হয়ে যাবে নেট ইনকাম। এখানে আবার নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং লস, এই কাজটা আছে, এটা আমি এখানে আর দেখালাম না, এগুলো অঙ্কের মধ্যে বোঝানো হয়েছে, বোঝানো হবে। তাহলে নেট মুনাফা বাইর করার নিয়ম এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, যে একটা প্রতিষ্ঠানে কি পরিমাণ আয় হয়েছে, ব্যয় হয়েছে, এখানে নেট ইনকাম বা নেট লসটা বের হবে। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট বাইর করার জন্য নিয়ম হচ্ছে রেওয়ামিলের মধ্যে ক্যাপিটাল দেওয়া থাকবে, তার সাথে নেট ইনকাম যদি হয় যোগ করবেন, লস হলে বিগ করবেন। তো নেট ইনকাম হলে যোগ, উত্তোলনটা বিগ করবেন, এখানে ড্রয়িং টাকাটা বিগ করলে সাধারণত এটা হচ্ছে সংক্ষিপ্ত নিয়ম, তখন মালিকানা সত্ত্বের পরিমাণ বা ইন্ডিং ক্যাপিটাল মানে ওনার সিকিউরিটি, এই টাকাটা উত্তরে চলে আসে। আবারও বলছি, শুরুতে ক্যাপিটাল মনে রেখো, নেট ইনকাম হলে এখানে যোগ হবে, নেট লস হলে বিগ হবে, ড্রয়িংটা বিগ হবে, তখন ইন্ডিং ক্যাপিটাল পাওয়া যাবে। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট কিসের সাথে সম্পর্কিত? ব্যালেন্স শিটের সাথে। ব্যালেন্স শিটে আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট সরাসরি প্রথমে বাইর করে নিলে তো আর বাইর করার প্রয়োজন নেই, নাহলে অঙ্কের মধ্যে আমরা এই নিয়মেই কিন্তু বাইর করে দেখাবো ওনার সিকিউরিটি স্টেটমেন্টটা। এবারে ব্যালেন্স শিট, যেখানে টোটাল সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্বের যোগফল দেখাতে হবে। তো টোটাল সম্পদের মধ্যে কারেন্ট অ্যাসেটস, ইনভেস্টমেন্ট অ্যাসেটস এগুলো আসবে, ফিক্সড অ্যাসেটস, এবং মনে রাখতে হবে যে ফিক্সড অ্যাসেটসগুলো থেকে এগুলোর অবচয়
বাদ দিয়ে আনতে হবে। যেমন ফার্নিচার, যন্ত্রপাতি, ইকুইপমেন্ট এগুলো থাকলে এগুলো থেকে অবচয়গুলো বিক করে এখানে আনতে হবে। দায় মালিকানা সত্ত্বের মধ্যে কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, এগুলো যা আছে এখানে আর যোগ হবে ওনার সিকিউরিটি, মালিকানা সত্ত্ব যোগ হবে। তবে ওনার সিকিউরিটি বাইর করার নিয়মটা কি? ক্যাপিটাল প্রথমে, নেট ইনকাম হলে যোগ, লস হলে বিয়োগ, ড্রয়িংটা বিয়োগ, তখন এন্ডিং ক্যাপিটাল এখানে পাওয়া যাবে। এই এন্ডিং ক্যাপিটাল ওই টাকাটাই কিন্তু হচ্ছে মূলত ওনার সিকিউরিটির টাকা। এটা গেল প্রাথমিক আলোচনা, বেসিকটা আমি বুঝালাম। এখন একটা অঙ্কের সমাধান বোঝাতে হবে। এর আগে তো আমি 6টা ক্লাস নিয়ে এসেছি, ওই ক্লাসগুলো ধারাবাহিক দেখো, এই ক্লাসটাও দেখো, তখন তোমাদের পূর্ণতা পেয়ে যাবে। আর যারা পেইড কোর্সে যুক্ত আসছো, একেবারে প্রথম অধ্যায় থেকে ক্লাসগুলো তো সাজানো আছে। যেই শিক্ষার্থী ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত সকল অধ্যায়ের ক্লাসগুলো দেখে নেবেন, ওই শিক্ষার্থীর সবচেয়ে সেরা প্রস্তুতি হবে। বলতে পারো যে অ্যাকাউন্টিংয়ের বস হয়ে যাবে এক একজন শিক্ষার্থী। আর যে কথাটা আগে বলি নাই, ব্যবসা প্রতিষ্ঠান, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, মানে যে ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বিক্রয় করে টাকা উপার্জন করে, সেটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। এতক্ষণ যে নিয়মটা দেখালাম ওইটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্যই। আর সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যেমন ধরো লন্ড্রি সার্ভিস, লন্ড্রি সার্ভিস কোনো কিছু ক্রয় বিক্রয় করে না, সেবা প্রদান করে। একজন উকিল সেবা প্রদান করেন, ওকালতি করে। একজন ডাক্তার রুগী দেখে সেবা প্রদান করে টাকা উপার্জন করেন, তো এটা সেবামূলক প্রতিষ্ঠান। তো অনেক সেবামূলক প্রতিষ্ঠানের উদাহরণ আছে। তবে এই এই যে ইনকাম স্টেটমেন্টটা দেখালাম, এটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য। সেবামূলক আয় থেকে ব্যয় শুধু মাইনাস। অন্যথায় ব্যালেন্স শিট বা ওনার সিকিউরিটি, এটা কিন্তু দুইটার জন্যই সমান, দুইটার জন্যই কিন্তু একই নিয়ম, কোনো পার্থক্য নেই। এখন আমি চাইবো তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, যাতে দেখতে কোনো অসুবিধা না হয়। ট্রায়াল ব্যালেন্স অফ নুরুজ্জামান কোম্পানি ফলোস 2017। অ্যাকাউন্ট টাইটেলস টাকা, অ্যাকাউন্ট টাইটেলস এখানে টাকা দেওয়া আছে। এইদিকে রয়েছে ক্যাশ। এখন তোমাকে জানতে হবে যে এটা কোন হিসাবের মধ্যে পড়ে, কোন দাখিলা কোন হিসাবের মধ্যে পড়ে, কোনটা সম্পদের মধ্যে, কোনটা আয়ের মধ্যে, কোনটা ব্যয়ের মধ্যে, কোনটা দায়ের মধ্যে, এগুলাই তো এখন জানার প্রয়োজন। তো ক্যাশ সম্পদের মধ্যে পড়ে, পারচেজ ব্যয়ের মধ্যে পড়ে, রিটার্ন 5,000 টাকা। আচ্ছা, এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি। এটা হলো রেওয়া মিলের ডেবিট দিক, এটা হলো রেওয়া মিলের ক্রেডিট দিক। এই দিকে নিশ্চয়ই কি থাকবে? সম্পদ এবং ব্যয় থাকবে। মানে এটা তো ডেবিট দিক, সম্পদ এবং ব্যয় থাকবে। আর এটা হলো ক্রেডিট দিক, আয় দায় মালিকানা সত্ত্ব, আয় দায় মালিকানা সত্ত্ব এদিকে থাকবে। এটা তো তোমরা একেবারে ক্লিয়ারলি জানো। আচ্ছা, তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, এখানে রিটার্ন বলেছে 5,000 টাকা, এটা ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত আমাকে বলো তো। তুমি একটু চিন্তা করো। তখন তুমি চিন্তা করবে, আচ্ছা ক্রয় ফেরত তো আয়ের মধ্যে পড়ে, আয় হলে তো এটা ক্রেডিটে থাকার কথা, যেহেতু এটা ডেবিটে আছে তার মানে এটা বিক্রয় ফেরত। যদিও পারচেস পরে রিটার্ন দিয়েছে, এটা কি ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত? যেহেতু ডেবিটে আছে, সুতরাং এটা বিক্রয় ফেরত। ক্লিয়ার? এটা ক্যারিজ ইনওয়ার্ড, পরিবহন ব্যয়, প্রত্যক্ষ খরচ। এটা এটা কোথায় বসাতে হয় আমি একটু পরে বলি। তারপর ইনভেন্টরি, জানুয়ারির 1 তারিখে, তো এটা প্রারম্ভিক। ওয়াইজেস মজুরি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে ব্যয়, সেলিং এক্সপেন্স আছে ব্যয়। এটা প্রত্যেকটার ব্যাখ্যা তোমরা জানো, বেসিক ক্লাস থেকে ধারাবাহিক যারা আমার ক্লাস দেখেছো সবাই প্রত্যেকটা জানো। ইন্স্যুরেন্স এক্সপেন্স 3,000 টাকা, ব্যয় ড্রয়িং 10,000, এটা বিপরীত মালিকানা সত্ত্ব। ব্যাখ্যাটার এখন করলাম না, বেসিক ক্লাসে আছে। প্রিমিসেস প্রাঙ্গন, এটা স্থায়ী সম্পদ। ইকুইপমেন্ট যন্ত্রপাতি, অ্যাকাউন্ট রিসিভেবল দেন আদার, কোনটা ব্যয় কোনটা সম্পদ এটা ক্লিয়ার। সেলস আছে 2 লক্ষ টাকা, রিটার্ন আছে 2,500 টাকা। তাহলে প্রশ্ন হলো এটা ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? যেহেতু ক্রেডিটে আছে তার মানে এটা আয়, আয়ের এটা তো ক্রয় ফেরত আয়ের মধ্যে পড়ে, আর বিক্রয় ফেরত ব্যয়ের মধ্যে পড়ে, সুতরাং এটা হলো ক্রয় ফেরত। ক্যাপিটাল 1,50,000, অ্যাকাউন্ট পেবল পাওনাদার দায়ের মধ্যে পড়ে। প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। ওকে, এবার কিছু অতিরিক্ত তথ্য আমি পড়ে নিচ্ছি, তারপরে আমি ব্যাখ্যায় যাচ্ছি, চিন্তার কারণ নেই, সবাই বুঝবেন। ইন্ডিং ইনভেন্টরি 10,000 টাকা, সমাপনী মজুদ
আচ্ছা, সমাপনী মজুদ এখানে না দিয়ে, রেওয়া মিলে না দিয়ে অতিরিক্ত তথ্যের মধ্যে কেন দেওয়া হয়? এটার উত্তরটা কি সবার জানা আছে? কারণ আমরা জানি রেওয়া মিলে সমাপনী মজুদ পণ্য আসে না, এই জন্য রেওয়া মিলে সমাপনী মজুদের তথ্য থাকে না। তারপর ইন্ডিং ইনভেন্টরি 10,000 টাকা, সমাপনী মজুদ এটা দেওয়া আছে, এটা কিন্তু সম্পদ, সমাপনী মজুদ সম্পদ, তোমরা সবাই জানো। টাকা 3,000 অফ ওয়াইজেস রিলেটেড টু দ্য নেক্সট ইয়ার, 3,000 টাকা মজুরি এটা পরবর্তী বছরের। 3,000 টাকা মজুরিটা কোথায়? এই যে ওয়াইজেস, এটা ব্যয়, এটা পরবর্তী বছরের, তার মানে এটা অগ্রিম দেওয়া হয়েছিল 3,000 টাকা। যে কোনো ব্যয়ের সাথে বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে বিয়োগ, কথাটা মনে রেখো। বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে বিয়োগ। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 2,000 টাকা, তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 2,000 টাকা ইজ ডিউ, 2,000 বকেয়া, তখন এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটার সাথে অবশ্যই এটা যোগ হয়ে যাবে, তবে এটা দায়ের মধ্যে পড়ে। ইকুইপমেন্ট অ্যাপ্রিসিয়েটেড বাই টাকা 5,000, অবচয়, যন্ত্রপাতির অবচয় 5,000, অবচয়টা সরাসরি ব্যয়ের মধ্যে পড়ে, তবে ব্যালেন্স শিটে অবচয়টা মাইনাস করতে হয়, একটু আগে বলেছি। গুডস উইথড্রন বাই দ্য ওনার ফর পার্সোনাল ইউজ টাকা 6,000, যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হয়েছে 6,000 টাকা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হয়েছে 6,000 টাকা। তো মালিক কর্তৃক পণ্য উত্তোলন করলে এটা কোথায় কি কাজ করতে হয় আমি একটু পরে দেখাচ্ছি। রেজ অ্যালোয়ান্স ফর ডাউটফুল ডেট 2.5% অফ নেট সেলস, নেট বিক্রয়ের উপরে অনাদায়ী পাওনা ধরতে হবে 2.5%। অনাদায়ী পাওনা এটা কিসের মধ্যে পড়ে? ব্যয়ের মধ্যে পড়ে। অনাদায়ী পাওনার ব্যাখ্যা তো আমি বেসিক ক্লাসে করেছি। ব্যাখ্যাটা কি? মনে করি একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকার বিক্রি করেছি, দেনাদারের সৃষ্টি হয়ে গেল, কিন্তু কোনো এক কারণে দেখা গেল ওই ব্যক্তির কাছ থেকে আমি 3,000 টাকা একেবারে পাবোই না, একেবারে নিশ্চিত। তো যে টাকাটা পাবো না এটা অনাদায়ী পাওনা, যেহেতু পাবোই না তখন এটা তো আর আয় হতে পারে না, এটা ব্যয়ের মধ্যে পড়ে। ওকে, এখন এই প্রশ্নটা যদিও এখানে আনা হয় নাই, এখানে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করার জন্য বলা হয়েছে। আচ্ছা, তাহলে ইনকাম স্টেটমেন্টটা, মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য প্রশ্নটার মধ্যে বলা হয়েছে। তো যে নিয়মকানুন ছিল আমি একটু আগে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, যে নিয়মকানুন, ওই নিয়মকানুনেই কিন্তু অঙ্কের সমাধানটা করতে হবে। যেমন নিয়মের মধ্যে কি ছিল? শুরুতে সেলস বসাতে হয়, তাই না? তাহলে অঙ্কটার মধ্যে আমি দেখি এই যে সেলস আছে 2,00,000 টাকা, নিয়ম ছিল বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা এগুলো মাইনাস করতে হবে। আচ্ছা, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা আছে কি কোনো কিছু? সম্পূর্ণ অঙ্কটা খুঁজে দেখবেন। এই যে রিটার্নস যেটা ক্রেডিটে আছে, সরি ডেবিটে, এই 5,000 টাকা এটা হচ্ছে বিক্রয় ফেরত, এই জন্য সেলস থেকে বিক্রয় ফেরতটাই মাইনাস করে দিব। মাইনাস করে দিলে আমি নেট সেলসটা পেয়ে যাব। তো এই অংশটা আগে দেখাই। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করতে হবে, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়, না হলে প্রবলেম। তো রেভিনিউ, শুরুতে সেলস আনতে হয়, সেলস নিয়ে আসলাম 2,00,000 টাকা, লেস সেলস রিটার্ন অ্যালাউন্স মানে বিক্রয় ফেরত 5,000 টাকা, মাইনাস করে দিলে 1,95,000 টাকা, এটা হচ্ছে নেট সেলস। এখন এই নেট সেলসের টাকা থেকে বাদ দিতে হবে কোস্ট অফ গুডস সোল্ড। কোস্ট অফ গুডস সোল্ড বাইর করার নিয়মটা আমি আলোচনা করেছিলাম একটু আগে। কোস্ট অফ গুডস সোল্ড বাইর করার যে নিয়ম, যেমন এটা হচ্ছে আমাদের প্রশ্ন, আমাদের প্রশ্নের মধ্যে শুরুতে কি আনতে হয়? প্রারম্ভিক মজুত পণ্য, এই যে দেখো প্রারম্ভিক মজুত পণ্য 10,000 টাকা আনবো। আচ্ছা, ওপেনিং ইনভেন্টরি এটা আনবো, তারপরে পারচেজ, এই যে পারচেজ আছে 1,15,000, এটা কিন্তু ধারাবাহিকতা। ক্রয় থেকে আবার ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, তো এটা তো ক্রয় ফেরত 2,500 আবার আমি বিক করব। তার তো এটা বিক করার পরে আমরা টাকাটা পেয়ে যাব, তার সাথে যোগ করব প্রত্যক্ষ খরচ, দুইটা আছে, একটা আছে ওয়াইজেস, আরেকটা ক্যারিজ ইনওয়ার্ড 4,000, এবং ওয়াইজেস হচ্ছে 20,000। কিন্তু ওয়াইজেসের সাথে একটা সমন্বয়, এগুলা কিন্তু চিন্তা করতে হবে যে কোনটার সাথে কোনটা সম্পর্কিত। এই যে ওয়াইজেসের সাথে এটার সাথে সমন্বয়, টাকা 3,000 অফ দ্য ওয়াইজেস রিলেটেড টু দ্য নেক্সট ইয়ার, 3,000 টাকা মজুরি পরবর্তী বছরের মানে এই মজুরিটা অগ্রিম দিয়ে দেওয়া হয়েছে। যদি বকেয়া থাকে তাহলে যোগ করব। আবারও বলছি, কোনো ব্যয় বকেয়া থাকলে যোগ, অগ্রিম হলে বিয়োগ। সুতরাং এই 3,000 টাকা, আমাদের এখানে ওয়াইজেসের টাকাটা কত আছে?
20,000 টাকা না? 20,000 থেকে 3,000 যদি মাইনাস করে দেই, তখন এটা উত্তরে আমরা নিয়ে আসবো কত টাকা? 17,000 টাকা ওয়াইজেসের। আচ্ছা, ওয়াইজেস নিয়ে আসলাম। তো এখান থেকে তো আর কোনো কিছু আনার নেই। এখন তো এই ইন্ডিং ইনভেন্টরিটা মাইনাস করার প্রয়োজন। ওকে, ইন্ডিং ইনভেন্টরি এখানে আছে 10,000 টাকা। এখন আরেকটু সমন্বয় খুঁজে নেই। গুডস উইথড্রন বাই দ্য ওনার ফর দ্য পার্সোনাল ইউজ, যেটা 6,000 টাকা, মালিক পণ্য উত্তোলন করেছেন 6,000 টাকা। এটা কিন্তু এই জায়গায় বিগ হয়ে যায়, গুডস উইথড্র। তো কেন বিগ হবে? কারণ এটা পারচেজের সাথে সম্পর্কিত। ক্রয় থেকে এটা বিগ কেন করতে হবে? এটার উত্তরটা দেওয়া প্রয়োজন। ধরে নিলাম যে আমি 10,000 টাকার প্রোডাক্ট ক্রয় করছে, এগুলো তো বিক্রি করতে হবে, বিক্রির জন্যই তো ক্রয় করছে। কিন্তু দেখা গেল আমি যে কোনো এক কারণে 1,000 টাকার প্রোডাক্ট উত্তোলন করে নিয়েছি, দেখুন হয় বিক্রয় করার জন্য বা ক্রয়ের মধ্যে 9,000 টাকার প্রোডাক্ট বাকি রইল। সুতরাং এটা কি বিক করার প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে, এই জন্য এটাই জায়গায় বিক করতে হয়। ওই ধারাবাহিকতায় আমি এখন তোমাদেরকে বোঝাই। যেমন ওপেনিং ইনভেন্টরি ছিল 10,000 টাকা, ওকে, পারচেজ 1,15,000। এটা থেকে আবার এই ক্রয় ফেরতের টাকা, পারচেজ রিটার্নের অ্যালাউন্স 2,500, বিক করে দিলে 1,12,500। প্রত্যক্ষ খরচ ক্যারিজ ইনওয়ার্ড যোগ করা হলো 4,000, 1,16,500। মজুরি থেকে অগ্রিম 3,000 বাদ দিয়ে 17,000 আনা হলো। পণ্য উত্তোলন এখানে বিক করলে যোগ করলে 1,33,500। পণ্য উত্তোলন 6,000 বিক করলে 1,27,500। 10,000 আর 1,27,500 যোগ করলে 1,37,500। আর ইন্ডিং ইনভেন্টরি 10,000 এখানে বিক করে দিলে 1,27,500। তারপরে 1,95,000 টাকা থেকে 1,27,500 এখন আমাদের বিক করে দিলে যেটা পাবো 67,500। এটা হচ্ছে গ্রস প্রফিট, মোট মুনাফা। এই যে এগুলো আমি নিয়ে আসলাম, এগুলো তো ধারাবাহিকভাবে নিয়ে আসলাম। ক্লাসে শুরুতেই তো আমি তোমাদের নিয়মটা দেখিয়ে দিছিলাম যে কোনটার পরে কি আনতে হয়, ওইগুলো খুঁজে খুঁজে আনতে হয়। এখন অপারেটিং এক্সপেন্সের মধ্যে খুঁজে নিতে হবে সবাইকে। এখন অপারেটিং এক্সপেন্সের মধ্যে কি কি আছে এটা একটু খুঁজে নিতে হবে। দুই ধরনের, সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ। এখন তোমাদের বই থেকে বা আমি যেরকম আজকে টেবিলটা দেখলাম, ওই দুইটার মধ্য থেকে সেলিং কোনটা আর অ্যাডমিনিস্ট্রেটিভ কোনটা সেটা তোমাদেরকে জেনে নিতে হবে। আচ্ছা, একবার প্রথম থেকে যদি আমি খুঁজে দেখি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 25,000, একটা ব্যয় অলরেডি পেয়ে গেছে, তো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে পড়ে। তো এটার সাথে আবার সমন্বয় আছে বকেয়া 2,000, এটা কি করব? যোগ করে নিয়ে আসবো। আবার সেলিং এক্সপেন্স, তো এটা সেলিংসের মধ্যেই পড়বে 10,000, তো 10,000 টাকা নিয়ে আসবো। ইন্স্যুরেন্স এক্সপেন্স যেটা, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে পড়ে 3,000, এটাও আমরা নিয়ে আসবো। তারপর খুঁজে দেখলাম এখানে আর কোনো ব্যয় নেই, তিনটে ব্যয়ের অমিলের মধ্যে আছে। এখন সমন্বয় খুঁজে দেখতে হবে। অবচয় যেটা হয়েছে 5,000, এটা তো আর এই অবচয়, এটা তো সেলিং না, বিক্রয়ের সাথে সম্পর্কিত না। এটা এটা মার্কেটিং বা এই অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা প্রশাসনিকের সাথে জড়িত। তো এই অবচয়টা আমি কি করব? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে ব্যয় হিসাবে দেখাবো। 2.5% রাইজ অ্যালোয়েন্স ফর ডাটফুল ফর 2.5% অফ নেট সেলস। নেট বিক্রয়ের উপরে 2.5% অনাদায়ী পাওনা ধরতে হবে। তাহলে এই 2.5% নেট সেলস আমি যেটা পেয়েছি ওইটার উপরে, তো এটা তো বিক্রয় করার কারণে দেনাদারের সৃষ্টি হয়েছে, বা এরপরে দেনাদারের কাছ থেকে যে টাকাটা পাবো না ওইটাই তো অনাদায়ী পাওনা। তো এটা তো সেলিং বা বিক্রয় খরচের সাথে সম্পর্কিত। তো এখন পেয়েছি আমি ইকুইপমেন্ট একটা, অনাদায়ী পাওনা অ্যাকাউন্ট ডেপ্ট আরেকটা, এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে বকেয়া যোগ হবে। আর এই তিনটা ব্যয়, তাহলে টোটাল হলো কয়টা ব্যয়? 5টা ব্যয়। এখন আমি দেখো কিভাবে লিখি।
সেলিং এক্সপেন্সের মধ্যে সেলিং এক্সপেন্স ডিরেক্ট 10,000, ব্যাড ডেপ্ট এক্সপেন্স ওই যে নেট সেলস 1,95,000 না, ওইটা 2.5%, 4,875, এটা হবে ব্যাড ডেপ্ট এক্সপেন্স। তাহলে এটা ব্যয়ের টাকা 14,875। অ্যাডমিনিস্ট্রেটিভ এটার মধ্যে এমনিতে 25,000 অমিলে আছে, 2,000 বকেয়া যোগ করে 27,000। ইন্স্যুরেন্স ছিল 3,000, যন্ত্রপাতির অবচয় 5,000 যোগ করে ব্যয় 35,000। 67,500 থেকে এই দুইটা ব্যয় যোগ করব, 14,875 আর 35,000 যোগ করে বিয়োগ করলে এই 17,625, সেটা হচ্ছে নেট অপারেটিং ইনকাম। তারপর আবার নিচে নন অপারেটিং ইনকাম থাকলে যোগ নন অপারেটিং এক্সপেন্স বিয়োগ, ফাইনালি নেট ইনকাম এই 17,625 টাকাই হবে। নেট ইনকাম পেয়ে গেলাম। এখন আমাদের ব্যালেন্স শিটটা তৈরি করে নিতে হবে। তো ব্যালেন্স শিটে সম্পদ আসে, দায় মালিকানা সত্ত্ব আসে। তাহলে সম্পদ কি কি আছে? সম্পদ তো আমি এদিকেই পাবো, কারণ এদিকে সম্পদ আর ব্যয়, আয় ব্যয়ের কাজ শেষ। এখন সম্পদ, দায় মালিকানা সত্ত্ব, এগুলার শুধু নিয়ে আসতে হবে। তাহলে একটু লক্ষ্য করো, ক্যাশ অবশ্যই চলতি সম্পদের মধ্যে পড়ে, তো এটা আসবে। তারপরে একটু খুঁজে নিতে হবে, আমি খুঁজে নিচ্ছি। প্রিমিসেস স্থায়ী সম্পদের মধ্যে পড়ে, তাই না? ইকুইপমেন্ট এটা স্থায়ী সম্পদের মধ্যে পড়ে। অ্যাকাউন্ট রিসিভেবল চলতি সম্পদের মধ্যে পড়ে। এখন পর্যন্ত আমি এখানে অমিলে দেখতে পাচ্ছি ইকুইপমেন্ট, প্রেমিসেস, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ। আর কোনো সম্পদ আমার চোখে পড়তেছে না, খুঁজে নিতে হবে। আর কোনো সম্পদ এখানে নেই। ওকে, এখন সমন্বয়ে কি কোনো সম্পদ বের হয়ে দেখতে হবে। হ্যাঁ, একটা, এই তো এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি 10,000 টাকা। অগ্রিম মজুরি, যেটা অগ্রিম পরিব্যয় জাতীয় এই শব্দ থাকলে তাকে কি বলা হয়? চলতি সম্পদ। তাহলে প্রিপেড ওয়াইজেস, অগ্রিম মজুরি, এটা কি চলতি সম্পদ নয়? অগ্রিম কোনো ব্যয় এটা সম্পদের মধ্যে পড়ে না? অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, এগুলো সম্পদ না? তাহলে প্রিপেড ওয়াইজেস এটা চলতি সম্পদ। এগুলো কিন্তু আমি বেসিক ক্লাসে আলোচনা করেছি। অবচয়ের টাকাটা কিন্তু আমি ইকুইপমেন্ট থেকে 5,000 অবশ্যই ব্যালেন্স শিটে বাদ দিব, মনে রাখতে হবে। তারপরে এই জায়গায় এগুলা দেখে দেখে এক এক করে আলোচনা করি। এইটা দেখে এখন মনে হলো এই যে অনাদায়ী পাওনা 2.5% নেট বিক্রয়ের, এটা কিসের সাথে সম্পর্কিত? দেনাদারের সাথে। দারে বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয়, আর দেনাদারের কাছ থেকে যে টাকাটা পাওয়া যাবে না ওইটাই অনাদায়ী পাওনা। নিয়ম হলো অ্যাকাউন্ট রিসিভেবল থেকে এটা 2.5% কত টাকা যেন পাওয়া হয়েছিল দেখতে হবে, ওই টাকাটা, আর ওই প্রভিশন ফর ব্যাড ডেপ্ট এই দুইটা টাকা যোগ করে দেনাদার থেকে বাদ দিতে হবে, এটাই নিয়ম। অর্থাৎ এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আছে 15,000, 15,000 থেকে এই 1,500 টাকা প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, আর এমনিতে ওইটার আমরা যে 2.5% পাইছি ওই দুইটা টাকা যোগ করে তারপর এই 15,000 থেকে বিয়োগ করতে হবে, এটাই নিয়ম। তাহলে ওই অংশটা আগে বোঝাই। ওই টাকাটা কোথায়? এই যে 2.5%, 4,875, ওইটা অ্যাকাউন্ট টাইটেলস। তারপর এখানে কারেন্ট অ্যাসেটসের মধ্যে ক্যাশ আছে 8,000, প্রিপেড ওয়াইজেস 3,000, অ্যাকাউন্ট রিসিভেবল 15,000 থেকে 1,500 আর 4,875 দুইটা যোগ করে বিয়োগ করব, 8,425 হিসাবে অন্তর্ভুক্ত হবে। ইন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুদ 10,000, এগুলো কারেন্ট অ্যাসেটস 29,425। ইনভেস্টমেন্ট কোনো অ্যাসেটস নেই। ফিক্সড অ্যাসেটসের মধ্যে একটা প্রেমিসেস 20,000, 1,20,000, আর ইকুইপমেন্ট 20,000 আছে, এটা থেকে যে অবচয় 5,000 ওইটা বিয়োগ করে 15,000 নিয়ে আসবো। এই দুইটা যোগ করলে ফিক্সড অ্যাসেটস 1,35,000। কোনো অস্পর্শনীয় সম্পদও নেই, তখন টোটাল অ্যাসেটস 1,64,625 টাকা। সম্পদগুলো পেয়ে গেলাম। এখন দায় মালিকানা সত্ত্ব এদিকেই খুঁজতে হবে। ক্যাপিটাল আছে, অ্যাকাউন্ট পেবল আছে,
ক্যাপিটাল 1,50,000, অ্যাকাউন্ট পেবল এটা চলতি দায় 11,000। এর মিলে আর কোনো দায় আমি দেখতে পাচ্ছি না। তারপরে ক্যাপিটালের সাথে নেট ইনকাম যোগ করতে হয়, কিন্তু ড্রয়িংটা তো বিক করতে হয়, তো 10,000 বিক করব। আবার এখানে আরেকটা ড্রয়িং, ওই যে পণ্য উত্তোলন করেছো, এই 10,000 আর 6,000 যোগ করলে টোটাল 16,000 উত্তোলন টাকা। এই 16,000 আমরা ড্রয়িংয়ের গড়ে যোগ করে বিক করব, কারণ এই একটা ড্রয়িং 10,000, এটাও তো উত্তোলন, উইথড্রন মানে উত্তোলন। 6,000 16,000 আমরা যোগ করে বিক করব। আচ্ছা, এটা তো বুঝলাম। এখন আর কোনো দায় কি এখানে আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেটা বকেয়া 2,000, এটাও তো দায়, কোনো ব্যয় বকেয়া থেকে এটা চলতি দায়, আর কিছু না। তখন অ্যাকাউন্ট পেবল আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দুইটা দায় আমি পেয়েছি। আর বাকিটা এখানে নেট ইনকাম কত, 16,425, সেটা একটু মনে রেখো, অঙ্কটা শেষ হয়ে আসছে। লাইবিলিটি ওনার্স ইকুইটির মধ্যে কারেন্ট লাইবিলিটি অ্যাকাউন্টস পেবল 11,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেবল 2,000, যোগ করলে 13,000। লং টার্ম লাইবিলিটি ওনার্স ইকুইটির মধ্যে ক্যাপিটাল আসছে 1,50,000, তার সাথে নেট ইনকাম যে 17,425 পাইছে, এটা যোগ করলে 1,67,425। উত্তোলনটা বিক করবো 10 আর 6 16,000 বলেছিলাম। 1,67,425 থেকে 16,000 বিক করলে 1,51,425। টোটাল লাইবিলিটি ওনার্স ইকুইটি 1,64,625 টাকা। এখানে দেখো টোটাল অ্যাসেটস 1,64,625, টোটাল লাইবিলিটি ওনার্স ইকুইটি এটাও 1,64,625। তাহলে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব হয়ে গেল। এখন যারা পেইড কোর্সে যুক্ত আসছো, তোমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো দেওয়া আছে, এটা তো 7 নম্বর ক্লাস, এর আগে তো আরও 6টা ক্লাস আছে। ওই ক্লাসগুলো দেখলে তোমাদের পরীক্ষায় যে অঙ্কটাই আসুক না কেন ওইটার সমাধান পারবে। ধন্যবাদ সবাইকে।